আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। গতকালকে আমি ক্লাসে এসেছিলাম আইসিটির ক্লাস নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। গতকালকে আমি ক্লাসে এসেছিলাম আইসিটির ক্লাস নিয়ে। কেমন আছো তোমরা? ওকে, আমার সাউন্ডটা একটু বেশি হয়ে গেছিল। ওকে, তো আশা করি তোমরা সকলে ভালো রয়েছো এবং গতকালকের ক্লাসটি তোমরা যে বোর্ড কোশ্চেনগুলো আমি সমাধান করে দিয়েছি সেই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করতেছো এবং তোমাদের হাতে একেবারেই সময় নেই। বিশেষ করে তোমরা যারা তোমার 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের হাতে একেবারেই সময় নেই, প্রায় 49 দিন সময় রয়েছে। আশা করছি তোমরা সব কিছু গুছিয়ে নিয়েছো এবং আইসিটির প্রস্তুতি বেশ ভালোভাবে নিয়েছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে তোমরা অবশ্যই আমার এই পেজটি যে ইংলিশ অ্যান্ড আইসিটি সেন্টার, এই পেজটিতে লাইক দিয়ে রাখতে পারো এবং ফলো দিয়ে রাখতে পারো। আমি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ তোমার যে আইসিটির 5টি অধ্যায় রয়েছে সেই 5টি অধ্যায় সম্পর্কে ডিটেলস আলোচনা করে যাব এবং যদি তোমাদের পার্সোনালি কোনো সমস্যা থাকে কোনো একটা টপিকে, সেই বিষয়টা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, তাহলে আমি সেই বিষয় নিয়ে আলোচনাগুলো করব। তো চলো আমরা বোর্ড কোশ্চেন আলোচনা করতেছি। আজকে আমরা বরিশাল বোর্ড দিয়ে শুরু করব। আচ্ছা, ওকে, দেখো আমরা বরিশাল বোর্ড 2024 তোমার সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো যে উদ্দীপক হতে 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সরি, এখানে 4 নম্বর হবে না, এখানে 1 নম্বর হবে, যেহেতু আমি ওটা লিখতে গিয়ে ওটা ভুল হয়েছে। তো যাই হোক, রাজীবের একাদশ শ্রেণীর রোল হচ্ছে 77। ওকে, লেখা আছে কত? 77। এটা কিন্তু অক্টালে দেওয়া আছে, ঠিক আছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে তোমার 77। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রোলের সমতুল্য মান কোনটি হবে? হ্যাঁ, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে 77কে আমাদেরকে রূপান্তর করতে হবে। সংখ্যা পদ্ধতিতে যে রূপান্তর রয়েছে, দশমিকে রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে এবং আরও একটি আছে কি, যে তোমার হেক্সাতে রূপান্তর করতে হবে। তো দেখতে হবে যে কোনটা যাচ্ছে কোনটার সাথে, হয়তো এগুলো এক একটা ভুল হতেও পারে। তো আমরা চলো সরাসরি আমরা এটা ক্যালকুলেটরে করে ফেলবো, ঠিক আছে? আমরা এটা ক্যালকুলেটর সমাধান করব। প্রথম আমি মোট চাপলাম একবার, দুইবার, তারপরে 3 চাপলাম, দিয়ে বেদ সিস্টেমে চলে গেলাম। এখন আমি অক্টাল সিস্টেমে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে 8 লেখা আছে, 77 একটি অক্টাল সংখ্যা, তাহলে আমরা আগে এখানে অক্টাল চাপতে হবে, ঠিক আছে? এই যে লন যেখানে লেখা আছে, লন চাপলে তোমার অক্টাল মোডে চলে যাবে। শূন্য ডান দিকে দেখো লেখা আছে, আর একটা ছোট্ট করে শূন্য লেখা আছে, মানে কি ও মানে অক্টাল মোডে আমরা চলে গেছি। এখন আমরা 77 আমাদের ক্যালকুলেটরে তুলব। 77 ইজ ইকুয়াল টু চেপেছি, এই যে দেখো 77 আসছে। এখন আমরা রূপান্তর করব কিসে, যে ধরো দশমিকে। তাহলে আমরা এখন ডেসিমেলে চাপবো। ডেসিমেলে দেখো 63 আসছে। তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের জন্য প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এইটি সঠিক আছে, অর্থাৎ তোমার দেখো 77-এর দশমিক সংখ্যা হচ্ছে 63। এরপরে আমরা এখন দেখবো বাইনারিটা ঠিক আছে নাকি। তাহলে এখন বাইনারি চাপ দাও। দেখো কয়টা ওয়ান আসছে? 6টা ওয়ান, 1 2 3 4 5 6, তাহলে এটিও সঠিক, ঠিক আছে? এরপরে দেখো এরপর কি রয়েছে, হেক্সাডেসিমালে আমরা যদি দেখি তাহলে কি হবে একটু খেয়াল করি, 3F, ঠিক আছে? 3F, তাহলে এটিও সঠিক। তাহলে আমাদের কি যে 1 2 3 সবগুলোই এখানে সঠিক হবে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এটা রূপান্তর কিভাবে করেছি। আমি ক্যালকুলেটর ছাড়াও কিন্তু সেটা তোমার রূপান্তর করতে পারতাম। তো যেহেতু ক্যালকুলেটর আমাদের কাছে আছে এবং আমরা রূপান্তর শিখেছি এর আগের ক্লাসগুলোতে, তো আমরা ক্যালকুলেটর এটা সমাধান করে নিলাম। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেনে চলে যাব। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। সংখ্যা পদ্ধতি সম্পর্কে আইডিয়া না থাকলে কিন্তু হবে না। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। দেখো আমরা বরিশাল বোর্ড 2024 এখন সলভ করতেছি, বিশেষ করে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস। আমাদের কিন্তু 2024 সালের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের যে গাণিতিক সমস্যাগুলো ছিল এমসিকিউ, সেগুলো কিন্তু আজকে শেষ হয়ে গেল। তোমরা আগের ক্লাসগুলো একটু দেখে নিবা। ঢাকা বোর্ড থেকে শুরু করে যতগুলো বোর্ড ছিল সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের 2024 সালের সব কোশ্চেনগুলো আমাদের ধারাবাহিকভাবে কিন্তু সমাধান হয়ে গেছে। তোমরা এই পেজটিতে, বিশেষ করে ইংলিশ অ্যান্ড আইসিটি সেন্টার, এই পেজটিতে তোমরা খুঁজে দেখবা যে লাইভে আমার ক্লাসগুলো আছে। আর এই ক্লাসগুলো আমি কিন্তু ইউটিউবে ছেড়ে দিয়েছি, তোমার আমার লিস্ট করা আছে।
এইচএস ইংলিশ অ্যান্ড আইসিটি ল্যাব, তোমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা যারা দেখছো প্লিজ তোমরা এই আজকের ক্লাসটিকে একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের সাথে, বা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। সবাই মিলে শিখো, ঠিক আছে? আমরা সবাই মিলে শিখবো, এবং যাতে সবার রেজাল্ট ভালো হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। একাই শুধু এগিয়ে গেলে হবে না, এবং আমার উপকার হবে যে সবাই দেখবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের আজকে প্রশ্নটা হলো 2 নম্বর, যে বুলিয়ান সহায়ক উপপাদ্য কোনটি? সহায়ক উপপাদ্য অনেকগুলো উপপাদ্য রয়েছে, ঠিক আছে? সহায়ক উপপাদ্য রয়েছে, বিভাজন উপপাদ্য রয়েছে, ডি মর্গানস ল রয়েছে। এই যে উপপাদ্যগুলো রয়েছে এগুলো আমাদের জানতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে সরলীকরণে, ডিজিটাল ডিভাইসের যে সরলীকরণ রয়েছে, সরলীকরণের ভিত্তি হচ্ছে তোমার যে সূত্র, হ্যাঁ, যে লগুলো রয়েছে, যে তোমার কি যে যোগের সূত্র, অর্থাৎ ওয়ার অপারেশন, এন্ড অপারেশন, পূরক অপারেশন, তারপরে সহায়ক সূত্র, বিভাজন সূত্র, ডি মর্গানস ল, এগুলো তুমি যদি জানো তাহলে তোমার কাছে সরলীকরণ অনেক সহজ হয়ে যাবে। তো আমি সরলীকরণের বা ডিজিটাল ডিভাইসের অধ্যায়টা আমি শীঘ্রই শুরু করব, একবার গোড়া থেকে শুরু করব। তোমাদের যাদের সমস্যা রয়েছে ডিজিটাল ডিভাইসে, বিশেষ করে তোমরা আমার যদি এই ক্লাসগুলো রেগুলার দেখো, ইনশাল্লাহ তোমরা এই কয়েকদিনে একবার এক্সপার্ট হয়ে যাবা। আমি সেভাবেই তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখো বুলিয়ান সহায়ক উপপাদ্য কোনটি? তোমরা যদি বই খুলে দেখো, আমি নর্মালি মাহবুব রহমানের বইটি ফলো করি, ঠিক আছে? সে বইয়ে তুমি দেখবা যে x প্লাস এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স, এটা কিন্তু সূত্র, ঠিক আছে? এটা সহায়ক সূত্র। আর আরও একটা সূত্র রয়েছে যে তোমার x ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এক্স। এখন তুমি বলতে পারো স্যার এটা কিভাবে? তোমার বইয়ে লেখা আছে সুন্দর করে, তোমার বইয়ে সুন্দর করে লেখা আছে সহায়ক উপপাদ্য, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে x প্লাস এক্স ইজিক্যাল টু এক্স, এটা হচ্ছে তোমার অপরিবর্তনীয় সূত্র বা ইন্ডিপেন্ডেন্ট ল, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ল, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার কি সহায়ক উপপাদ্য, দুইটা রয়েছে, এই দুইটা। এখন সরাসরি এখান থেকে এক্স কিভাবে হয় এটা তুমি প্রমাণ করতে পারো। যেমন দেখো, ধরো তুমি এক্স লিখলা, এক্স প্লাস এক্স ওয়াই, আমি বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ থেকে আমি ডান পক্ষ, এটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করতে পারি? দেখো, আমি কমন নাও, তুমি যে এক্স যদি কমন নাও তাহলে কি হবে? 1 প্লাস ওয়াই থাকে, ঠিক আছে? তো এক্স ইন্টু এখানে আমরা 1 লিখতে পারি। কেন 1 লিখতে পারি? এই যে তোমার ওর অপারেশন, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা জানি 1 প্লাস এক্স ইজিক্যাল টু 1, ঠিক আছে? এটা সূত্র রয়েছে, সূত্র যদি তুমি দেখো তাহলে বুঝতে পারো। তাহলে যদি 1 প্লাস এক্স সময় যদি 1 লিখতে পারি সূত্র অনুযায়ী, এটা মুখস্থ আছে আমাদের বা বইয়ে দেওয়া আছে, তাহলে 1 প্লাস ওয়াই ইজিক্যাল টু আমরা 1 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা এক্স। তাহলে এইভাবে তুমি এটা প্রমাণ করতে পারো, এটাও একইভাবে প্রমাণ করা যায়। তো জেনে রাখো যে এই দুটো সহায়ক সূত্র, আর এই সহায়ক সূত্র যদি না জানো তাহলে তুমি সরলীকরণ একটুকু পারবে না, বা ডিজিটাল ডিভাইসে তুমি কিছু বুঝতে পারবে না। তো অবশ্যই মনে রাখতে হবে সহায়ক সূত্র আর বিভাজন সূত্র দুইটা, ঠিক আছে? সহায়ক সূত্র রয়েছে দুইটা, বিভাজন সূত্র রয়েছে দুইটা, এই দুইটা সূত্র তোমার অবশ্যই মনে রাখতে হবে। তুমি যদি ডিজিটাল ডিভাইস এক্সপার্ট হতে চাও তাহলে দুইটা সূত্র, দুইটা 4টা সূত্র আর ডি মর্গানস ল অবশ্যই ভালোভাবে তোমাকে বুঝতে হবে আর জানতে হবে। তো তাহলে আমাদের উত্তর কোনটা হবে বলো তো? তাহলে হবে 1 আর 2 আমাদের উত্তর হবে, ঠিক আছে? তাহলে উত্তর হবে কে? এইটা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার পরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, বা যদি তোমরা এর উত্তরগুলো আগে ভাগে জানাতে পারো তবুও কিন্তু জানাতে পারো। আমি কিন্তু দেখবো এখন, ঠিক আছে? যারা যারা দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ঠিক আছে। এবার চলে আসো, কোডভুক্ত ইমোজি কোন কোডভুক্ত, ঠিক আছে? ইমোজি আসলে বলা হয়েছে তোমার কোডভুক্ত, কথা ডবল হয়ে গেছে লেখাটা। তো ইমোজি কোন কোডভুক্ত বলা আছে প্রশ্নটা। ইমোজি বলতে আমরা বিভিন্ন কমেন্ট সেকশনে লিখি না, যে বিভিন্ন হাসি দেই বা দুঃখ, কান্না, এই ধরনের ইমোজিগুলো দেই। তো কোন কোড দ্বারা এগুলোকে কম্পিউটারকে বোঝানো হয়, কোন কোড দ্বারা তোমার কোডিংয়ে রূপান্তর করা হয়, এটা হচ্ছে তোমার। আচ্ছা, তোমরা বলো তো বিভিন্ন ধরনের ভাষা, যত ধরনের ভাষা আছে কোন কোডভুক্ত? সকল ভাষাই হচ্ছে ইউনিকোডভুক্ত। এবং তোমার এর কারণ হচ্ছে যে তোমার ইউনিকোড দ্বারা 2^16 সংখ্যক ভিন্ন প্রতীককে ইউনিকভাবে কম্পিউটারকে বোঝানো যায়, প্রায় 65,000 সামথিং, ঠিক আছে? এত সংখ্যক, এতগুলা ভিন্ন ভিন্ন অজানা জিনিস, প্রতীক বলো, চিহ্ন বলো, ইমোজি বলো, সব কিছু তোমার কম্পিউটারকে বোঝানো যায়। সেই একমাত্র কোড হচ্ছে ইউনিকোড। বাংলা ভাষাও ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারকে বোঝানো হয়। এগুলো কিন্তু এমসিকিউ, তোমরা মনে রাখবে অবশ্যই, ঠিক আছে? এখানে দেওয়া আছে বিসিডি আইসি, এটা কোড, এটা হবে না।
ঠিক আছে, এক্সটেন্ডেড বিসিডি কোড যেটা, সেটা হচ্ছে ইবিসিডি আইসি কোড। আজকে 7 দ্বারা অনলি কত, এটা দ্বারা কত বিট তোমার করা যায় বলো তো, কত বিটের কোড? ইবিসিডি আইসি কোড হচ্ছে 8 বিটের কোড, এটা কিন্তু মনে রাখতে এমসিকিউ। আজকে 7 মানে 7 বিট, ঠিক আছে, আর আজকে 8 মানে 8 বিটের কোড, আর ইউনিকোড হচ্ছে তোমার কত, যে তোমার 16 বিটের কোড, ঠিক আছে। অর্থাৎ 2^16 সংখ্যক ইউনিক চিহ্ন, প্রতীক, বর্ণ, অক্ষরকে তোমার কম্পিউটারকে বোঝানো যায়, বুঝতে পারছো? সব থেকে বেশি সংখ্যক নিয়ন্ত্রণ করতে পারে সেটা হচ্ছে ইউনিকোড। তো আমাদের উত্তর হবে এটা হচ্ছে ইউনিকোড। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার দেখো যে এই যে বলা হচ্ছে যে এক্স এবং যে সাবস্ক্রিপ্টে 5 দেওয়া আছে হলে এক্স সমান 14, এর পরবর্তী মান কোনটি? এখন দেখো তো সাবস্ক্রিপ্ট দ্বারা আমরা কি বুঝি? ধরো লেখা আছে যে 23, তারপর লেখা আছে 8, মানে আমরা কি বুঝি? কোন সংখ্যা পদ্ধতি? এটি অক্টাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তারপর দেখো 1010, কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন দেখো তাহলে এই যে এক্স এর জায়গাতে কত বসাতে হবে? তুমি 14 বসাও, তাহলে এক্স এর জায়গাতে তুমি 14 বসাও, তাহলে এখানে 14, আমরা 14 বসালাম। তারপর কি আছে? 5, তাহলে 5, এই যে 5 বসালাম, তাহলে কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি? এটা যদি তোমার 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হয় এই 2 বসানোর কারণে, এটা যদি তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি হয় 8 বসানোর কারণে, তাহলে এটা হচ্ছে কি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা বলো তো তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি কি অঙ্ক রয়েছে? তাহলে ভিত্তি হচ্ছে 8, কি কি রয়েছে? 0 1 2 3 4 5 6 7। দেখো তো 0 থেকে 7 পর্যন্ত তোমার অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টা অঙ্ক রয়েছে, 8টা অঙ্ক রয়েছে। তাহলে দেখো 8 কিন্তু নেই, অর্থাৎ যে ভিত্তি সেই সংখ্যাটা এখানে থাকবে না। তাহলে 5, তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক রয়েছে? 5টি অঙ্ক রয়েছে। কি কি অঙ্ক রয়েছে দেখো, তাহলে 5 সমান কি কি রয়েছে? 0 1 2 3 4, এই যে 5টি হয়ে গেল। তাহলে এই যে 5, ঠিক আছে, এই 5টি অঙ্ক রয়েছে। তো আমি কেন দেখালাম? কারণ আমরা যখন যোগ করব, আমরা অক্টাল যোগ, হেক্সা যোগ, বাইনারি যোগ তোমাদের শিখিয়েছি, এবং তোমার কি বিয়োগও শিখিয়েছি, ঠিক আছে, আমরা বিয়োগও শিখিয়েছি। তো এখন দেখো, এখন যদি আমরা যোগ করব আমরা, তাহলে কি বলছে যে তোমার এই সংখ্যাটি এর পরবর্তী মান কত, মানে পরের মান। এখন যদি তোমাকে বলি আমি যে 10 এর পরের মান কত, তুমি কি করবা? এর সাথে 1 যোগ করবা না, যে 10 + 1 দিয়ে কত হবে? 11, তাই না? ঠিক একই কথা বলা হচ্ছে যে এখানে যদি 14 বসাও, তাহলে যে সংখ্যাটা হলো সেই সংখ্যাটার পরবর্তী মানটা তুমি বের করো। আচ্ছা দেখো, তাহলে আমরা এই সংখ্যাটা এখন লিখবো। ও তাহলে এর সাথে কি পরবর্তী মান 14, এর পরবর্তী মানটা আমাদেরকে বের করতে বলেছে, মানে কি 14 এর সাথে আমরা 1 যোগ করব। তাহলে দেখো 14 এর সাথে আমরা 1 যোগ করব, কিন্তু সংখ্যা পদ্ধতি তোমার ভিত্তি যে 5 তোমার এটা, ঠিক আছে। তো এই যারা বিশেষ করে অক্টালের যোগ শিখেছো, বাইনারির যোগ শিখেছো, হেক্সার যোগ শিখেছো, মৌখিকভাবে আমি যেভাবে ম্যানুয়ালি তোমাদের শিখিয়েছি, তারা কিন্তু এই যোগটা পেয়ে যাবে। কেন? যে দেখো দুটো সংখ্যা যদি যোগফল ভিত্তির সমান হয় বা ভিত্তি থেকে বেশি হয়, তাহলে ওইখান থেকে আমরা ভিত্তিটা বাদ দিই। তোমাদের মনে পড়ছে কিনা একটু খেয়াল করো, যে দুটি সংখ্যার যোগফল, এটা কিন্তু যোগ আমাদের স্বাভাবিক যোগের নিয়ম না। আমরা যে 5 আর 5 10 যোগ 5 আর 5 যোগ করলে 10 হয়, এরকম কিছু না, একটু ডিফারেন্ট একটু নিয়ম রয়েছে, ঠিক আছে। তাহলে 4 আর 1 যোগ করলে কত? 5। দেখো এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 5, তাহলে ভিত্তির সমান হয়ে গেছে। ভিত্তির সমান হয়ে গেলে ওখান থেকে আমাদেরকে ভিত্তিটা বাদ দিতে হবে। ধরো 4 আর 1 যোগ করলাম সমান হলো 5, তাহলে 5 থেকে আমাদের কি করতে হবে? ভিত্তি বাদ দিতে হবে, ভিত্তি বাদ দিতে হবে। তাহলে 5 থেকে যদি 5 বাদ দাও, তাহলে কত হবে? 0, ঠিক আছে। 5 থেকে 5 বাদ দিলে 0। যারা হয়তো প্রথম দেখতেছো যে এই ধরনের যোগ, তারা কিন্তু অত সহজে বুঝতে পারবে না, তোমাদের অবশ্যই যোগ শিখতে হবে। হ্যাঁ, অক্টাল, বাইনারি, হেক্সার যোগ শিখতে হবে। আচ্ছা, তুমি এই যে এখানে ভিত্তিটা বাদ দিয়েছো, এই যে দুটো সংখ্যা যোগ করে 5 করেছো, যেহেতু ভিত্তির সমান 5 হয়ে গেছে এবং 5 তুমি বাদ দিয়েছো, এই কারণে তোমাকে কি করতে হবে? বাম পাশের সংখ্যার সাথে এইখানে তোমার কি করতে হবে? যে তোমার 1 যোগ করতে হবে। তুমি এর কারণটা কি? তুমি 1 যোগ করবে কেন? এই যে এখান থেকে তুমি ভিত্তিটা বাদ দিয়েছো, এর কারণে। নিয়মটা আবার তোমরা একটু দেখে নিবা, আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে তোমার যোগের নিয়ম শেখানো হয়েছে, সেটা একটু দেখে নিবা। তাহলে হাতের 1 এর 1 কত হলো? 2। তাহলে দেখো তো আমাদের উত্তর কত হবে এখানে? 20। এই যে দেখো, তোমরা হয়তো অন্য কিছু ভাবতা যে 15, অনেকে 15 মেরে দিতা বা দাগিয়ে দিতা, ঠিক আছে। 15 কিন্তু হবে না, হবে কত? 20। এবং কিভাবে? যে তোমার অবশ্যই তাহলে যে কোনো বেজের যোগ তোমার জানতে হবে। তা তুমি একটা খেয়াল করেছো, একটা কিন্তু আমি একটা টপিকই দিয়েছিলাম যে এক পদ্ধতি জেনে সব পদ্ধতি যোগ জানো, যোগ পেরে যাও।
আমি কিন্তু আমি যে ক্লাসটা নিয়েছিলাম ইউটিউবে দেখবা আমার ক্লাসটা নেওয়া আছে বা এই পেজে আমার ক্লাসটা নেওয়া আছে, এক পদ্ধতি জেনে তুমি সব পদ্ধতির যোগ জেনে যাও। এই আমি যে পদ্ধতিটা শিখালাম, আমি কিন্তু বলেছিলাম একটা ভিন্ন বেজের যোগ শিখিয়েছিলাম, তাহলে দেখো আজকে কিন্তু সেটা কাজে লেগে গেল, মানে এক পদ্ধতি জেনে সবগুলা তুমি পেরে যাচ্ছ। ওকে, তো আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পেরেছো কিভাবে করলাম। এবার পরের অঙ্কটি চলো দেখি। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস থেকে এসছে প্রশ্নটা। এখানে এই চিত্রটা দেওয়া আছে, আমরা কিন্তু এই চিত্রটা কি করব, আঁকবো। ঠিক আছে, এঁকে এঁকে আমাদের সমাধান করতে হবে, এটা তুমি ডাইরেক্ট দেখে দেখে বলে দিতে পারবো না এই উত্তরে। এটা তোমাকে অবশ্যই দেখো, এখন তুমি যদি ডিজিটাল ডিভাইস না শেখো তাহলে কিন্তু হবে না। ডিজিটাল ডিভাইসের তোমার সরলীকরণ জানতে হবে, তোমার প্রতীক থেকে সিম্বল থেকে তোমার সমীকরণ বের করা জানতে হবে, তাহলে তুমি এগুলো সমাধান করতে পারবে। চলো আমরা এটা সমাধান করি। দেখো এখানে হচ্ছে এক্স গেছে, তো এখানে একটা কি ন্যান্ড গেট দিয়ে নর গেট। এখানে দেখো নর গেটের সার্কিট, কিন্তু সব জায়গায় নর গেট, একটা নর গেট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নর গেট দ্বারা এই সার্কিটটা সাজানো হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে এক্স গেল, এক্স যদি এখানে যায় তাহলে এখানে এক্স নট হয়ে যাবে, নর গেট মানে এখানে নট হবে। ঠিক আছে, আচ্ছা এখানে ওয়াই নট হবে, বুঝতে পেরেছো? এখানে হবে ওয়াই নট। কিভাবে ওয়াই নট হবে এখন তুমি বলতে পারো যে আসলে ডিটেলস বলতে গেলে তোমার প্রশ্নটা মানে আমাদের আলোচনাটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে তোমার কি যাবে, এক্স যাবে, ওপর দিকে যদি এক্স যায়, ঠিক আছে, আর এটা হচ্ছে কি অর গেটের, অর মানে কি যোগ, আর নিচ দিক দিয়ে দেখো এখান দিয়ে একটা তার গেল, এখান দিয়ে তার এখানে যুক্ত হয়েছে, এই তারটা এখান দিয়ে যুক্ত হয়েছে, তাহলে দুইটা তার দিয়ে একই জিনিস যাচ্ছে, অর্থাৎ এক্স যাচ্ছে, ওপর দিয়েও এক্স গেল, নিচ দিয়েও এক্স গিয়েছে। তাহলে দেখো আমরা এই যে যুক্ত করে দিলাম, আর কি একটা নট, এই যে তোমার নট গেট আছে না, এই নট চিহ্নটা দিয়েছি, তাহলে কি হবে দেখো আমরা কি লিখতে পারি এটাকে, আমরা জানি সূত্র যে একটু বলছিলাম এক্স প্লাস এক্স সমান সমান এক্স লেখা যায়। ঠিক আছে, এটা অপরিবর্তনীয় সূত্র, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ল। এই ল অনুযায়ী আমরা লিখতে পারি দুইটাকে একটা লিখতে পারবো। ঠিক আছে, এই যে দেখো একটা লিখে দিলাম, তারপরে নটটা ছিল, এইভাবে এক্সটা এসছে। এখন আমি যদি এখানে এসে সব ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমাদের ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো এভাবেই এক্স আর ওয়াই চলে আসলো। এখন দেখো এখান দিয়ে গেছে কি এক্স নট গেছে, ঠিক আছে, আর নিচ দিক দিয়ে এই তার বা হ্যাঁ এই ওয়ার দিয়ে গেছে কি, এই কানেকশন দিয়ে গেছে তোমার ওয়াই নট গেছে। তবে এই যে এই চিহ্নটা কিসের, ওয়ার গেটের না, তো মধ্যখানে দুটোর এক্স নট আর ওয়াই নটের মধ্যখানে কোন চিহ্ন দিব তুমি, এটা কিভাবে বুঝবো তুমি এই চিহ্নটা দেখবা। নটটা তো পরে, নটের তো এটা পরে দিবা, তার আগে তো একটা চিহ্ন আছে, এটা কি ওয়ার গেটের চিহ্ন, তো তুমি এক্স নট আর ওয়াই নটের মধ্যখানে একটা ওয়ার গেটের চিহ্ন দাও। ঠিক আছে, তারপরে কি লিখবো আমরা, এই ওয়াই নট লিখলাম, আর এই যে দেখো এই নটের কারণে পুরো কমপ্লিট বার বা কমপ্লিট ডট আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটুকুর আমরা সমাধান করতে পেরেছি। তাহলে নিচের এই যে এই গেটটা রয়েছে, এই গেটটা তো আমরা এখনো সমাধান করিনি, চলো আমরা সমাধান করি। তাহলে এখান দিয়ে কি গেছে তোমার এক্স আসছে, এক্স এটা এক্স আসছে, আর এখান দিয়ে গেছে ওয়াই। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই, আর এই যে নট গেটের চিহ্ন রয়েছে, কমপ্লিট একটা নট আমরা দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে প্রতিটা গেট কিন্তু আমরা গঠন করে ফেলেছি, এক্স নট গঠন করেছি, এটা গঠন করেছি, এটা গঠন করেছি, এটা গঠন করেছি, চারটা গেট আমাদের কিন্তু গঠন করা হয়ে গেছে। সবশেষে যেটা পি রয়েছে, পিটাকে আমাদের গঠন করতে হবে। তো চলো তাহলে এইখানে যে গেটটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পি রয়েছে, এটা হচ্ছে পি সমান আমাদেরকে বের করতে হবে। পি সমান আগে আমরা বের করি, চলো দেখি। তাহলে দেখো এই তার দিয়ে কি গেছে খেয়াল করো তোমরা, কিন্তু এখান দিয়ে গেছে তোমার যে এক্স নট প্লাস ওয়াই নট, আর কি গেছে যে এইটা, এই আউটপুটটা গেছে, সরি এটা ইনপুট হিসেবে এখান দিয়ে তোমার গেছে, একটা ওয়্যার দিয়ে গেছে বা একটা কানেকশন দিয়ে গেছে, এই ইনপুটটা গেছে। আর নিচের এই এখান দিয়ে কি গেছে, এখান দিয়ে গেছে দেখো এই যে এক্স অর ওয়াই কমপ্লিট নট, এটা গেছে। তো তাহলে দেখো দুইটা তার, তো মধ্যখানে আমরা কি চিহ্ন দিব, তাহলে এই যে চিহ্নটা দিব, একটু আগে আমি শেখালাম যে প্রথমে ওয়ার গেটে রয়েছে, তাহলে তুমি এখানে ওয়ার দাও, তারপরে এটা লিখো যে এক্স প্লাস ওয়াই, এটা দাও। ঠিক আছে, তাহলে দেখো এই যে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, দুটো ইনপুটের কি সম্পর্ক রয়েছে, এই যে একটা ওয়ার গেটের সম্পর্ক রয়েছে, তারপরে দেখো একটা নট গেট রয়েছে, কমপ্লিট একটা নট রয়েছে, তুমি এটা দিয়ে দাও। তাহলে দেখো তুমি এই যে এগুলো যদি তুমি একবারে ছোট ছোট অংশ, ক্ষুদ্র অংশগুলো যদি না বুঝো, এখান থেকে এক্স নট কী ব্যাপার আসলে বুঝছো না, ওয়াই নট বুঝছো না, ওগুলো বুঝছো না, তাহলে কিন্তু হবে না। তো ডিটেলস তুমি যদি একটা ভালো করতে চাও এমসিকিউতে, আর এখন কিন্তু এমসিকিউ কিন্তু অনেক কঠিন হচ্ছে। ঠিক আছে, তোমরা খেয়াল করবা প্রতিটা বোর্ড এমসিকিউ অনেক কঠিন করতেছে, তবে সিকিউটা অনেক সহজ করতেছে। তো তোমাদের যদি ডিজিটাল ডিভাইস অনেক কঠিন মনে হয়,
তোমরা আমার সাথে জয়েন করতে পারো, আমার পেজটিতে ফলো করে রাখতে পারো। তাহলে আমি রেগুলার বেসিসে তোমার ডিজিটাল ডিভাইসের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। ভেরি সুন আমি শুরু করব, এবং ডিটেলস 0 লেভেল থেকে শুরু করব। অবশ্যই তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে। তো চলো তাহলে আমরা সমাধান করি। দেখো আমরা ডি মর্গানস ল জানি, কি জানি, যে এ অর বি ইজগাল টু আমরা কি লিখতে পারি, এ নট ইন্টু বি নট, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা সূত্র। আচ্ছা, তাহলে দেখো এই যে কমপ্লিট বার দেওয়া আছে, নট দেওয়া আছে, এটা আমরা প্রয়োগ করি, ডি মর্গানস ল প্রয়োগ করে ফেলি। তাহলে চলো দেখি। তাহলে দেখো যে এক্স নট প্লাস ওয়াই নট, এখানে একটা নট রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা এ তুললাম, এই যে এ তুললাম, এটা হচ্ছে এটুকু সমান এ, তার এর উপর একটা নট আছে সূত্রের, এই সূত্রের নট রয়েছে, এই নটটা এখানে দিয়ে দাও, এই নটটা এখানে দাও। তারপরে কি আছে, যে এখানে একটা ইনটু রয়েছে, ডি মর্গানস লতে একটা ইনটু রয়েছে, তোমরা এখানে একটা ইনটু দিতে পারো। ওকে, তারপরে বি তুলো। বি বলতে কি, যে এক্স প্লাস ওয়াই কমপ্লিট নট, এটা হচ্ছে বি, টোটালটাকে আমরা বি ধরেছি। বি তুলো, এক্স প্লাস ওয়াই নট, বি তুলেছি, বি এর ওপর কি আছে, একটা নট আছে, একটা নট তোমরা দিয়ে দাও। ঠিক আছে, এখন দেখো আমরা জানি কি, যে এ ডবল নট বা ডবল পূরক আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। এটা তো পারি, এটা সূত্রতে, আর এটা আমাদের জানা, এটা বলতে হবে না। তাহলে দেখো দুইটা নট রয়েছে, তো এর পরিবর্তে দুটো কেটে যাবে, এবং থাকবে কি, যে এক্স নট প্লাস, হ্যাঁ এক্স নট প্লাস ওয়াই নট, এখানে একটা ইনটু রয়েছে, এখানে দুইটা কেটে যাবে। ঠিক আছে, থাকবে কি, এক্স প্লাস ওয়াই, এটা থাকলো। তো সমান সমান দেবো। এখন কি করবে, দেখো এটা কিন্তু গুণ হয়ে আছে, দুটা কিন্তু তোমার মিন টার্ম গুণ হয়ে আছে। হ্যাঁ, গুণ হয়ে আছে, আমরা গুণ করে দেবো। তাহলে গুণটা কীভাবে করছি দেখো, যে এক্স দ্বারা একবার এটাকে টোটালকে গুণ করি, এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই দ্বারা আবার এক্স নট প্লাস ওয়াই নট, এক্স নট প্লাস ওয়াই নট, এই যে দেখো গুণ করে দিলাম। ঠিক আছে, গুণটা হয়তো তোমরা ভিন্নভাবে করতে পারো, আমি আলাদাভাবে একটু করেছি। প্রথমে কি করেছি, এক্স দ্বারা তোমার এক্স নট ওয়াই নটকে গুণ করেছি, প্লাস ওয়াই, মধ্যখানে প্লাস ওয়াই দিয়েছি, দিয়ে আবার এক্স নট ওয়াই নটকে গুণ করেছি। এখন গুণ করো, এখন সমান চিহ্ন দিয়ে দেখো তো কি হয়, এক্স ইন্টু এক্স নট। ওকে, তারপরে দেখো প্লাস এক্স ওয়াই নট, তারপরে কি রয়েছে দেখো, এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, এটা দিয়ে গুণ করে দাও। প্লাস হবে যে এক্স নট ওয়াই, তারপর কি আছে, যে প্লাস ওয়াই নট, সরি একবারে ডান দিকে চলে গেল। সমীকরণটা আমি এখানে একটু লিখতেছি, হ্যাঁ পরিষ্কার করে লিখতেছি তোমাদেরকে দেখানোর জন্য, যে ওই সমীকরণ নিচের লাইনটা আমি কি পেয়েছি দেখো, যে এক্স ইন্টু এক্স নট প্লাস এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই প্লাস ওয়াই নট। ঠিক আছে, এই সমীকরণটা আমরা পেয়েছি। দেখো পরীক্ষা হলে কিন্তু অঙ্কটা একটু বড় মনে হচ্ছে, এমসিকিউ আকারে দিয়েছে, অথচ তুমি মনে করবা যে এটা তো অনেক বড় অঙ্ক স্যার, এখন দিয়ে দিলে কিছু করার নাই, সিকিউ এমসিকিউ স্যারের মর্জি এটা। ঠিক আছে, স্যার যদি দিয়ে দেয় তোমাদের কিছু করার নেই। এখন দেখো, তাহলে আমরা জানি যে এক্স ইন এ ইন্টু এ নট সমান সমান কত, 0, এটা আমরা জানি সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওয়ার অপারেশনের তোমার মৌলিক উপপাদ্যর এটা সূত্র রয়েছে, তোমরা একটু দেখে নিবা। তাহলে দেখো এক্স ইন্টু এক্স নট সমান 0 দিতে পারি, প্লাস কি থাকলো, এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই প্লাস এই যে আবার ওয়াই নট সমান 0। তাহলে কি থাকলো দেখো তো, যে এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই, এটাকে আমরা জানি একটা সূত্র রয়েছে তোমার এক্স নট গেটের সূত্র কি আমরা জানি, যে এ বি বার প্লাস এ বার বি, ঠিক ওই সূত্রটা এখানে চলেছে। তাহলে দেখো বসে দাও, এক্স এক্সজর বি, কোন গেট পেলাম আমরা বলো তো, তোমার দেখো এক্সজর গেট পেলাম, কিন্তু আমরা এতগুলো সমাধান করে পি এর মান কি পেলাম, এক্সজর গেট পেয়েছি। ঠিক আছে, তো আমরা এখন প্রশ্নটা এখনো দেখিনি, তো আমরা কি করেছি, সমীকরণটাকে আগে সমাধান করে নিয়েছি। এর একটা সুবিধাও রয়েছে, দেখো হ্যাঁ, প্রশ্নটা এখন দেখো তুমি, প্রশ্নটা বলতেছে যে পি এর সরলকৃত আমি কেন সরল করেছি, আসলে দেখো এখানে সরল করতেই বলেছে যে পি এর সরলকৃত মানের সমতুল্য গেট কোনটি। পি এর সমতুল্য একটা আমরা যে সমীকরণটা পেয়েছিলাম, বড় সমীকরণটা প্রথমে পেলাম, ওটাকে সমাধান করতে সরল করতে 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 আমরা এইখানে উপনীত হয়েছি। তাহলে কোন গেট পেয়েছি আমরা, এখানে পেয়েছি তোমার কি, যে এক্স অর গেট, এক্স অর গেট। ঠিক আছে,
আমরা এটা পেয়েছি। তাহলে উত্তর তোমাদের কোনটা হবে? অবশ্যই এম হবে। তাহলে দেখো তুমি এই অঙ্কটা কি এত সহজে করতে পারো? তুমি যদি প্র্যাকটিস না করো, তোমার ভিতরে যদি এতগুলো সূত্র না থাকে, তাহলে কিন্তু তুমি পারবে না। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি কিন্তু ডিটেলস আলোচনা করেছি এবং লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি কার পরে কোনটা আসলো, কেন আসলো, সেটা আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়েছি। ওকে, এবার চলো, এবার পরের প্রশ্নে আমরা চলে যাই। তো আমরা আলোচনা করলাম কোন বোর্ড? বরিশাল বোর্ড। ঠিক আছে, বরিশাল বোর্ড 2024। তোমাদের এই 5টি প্রশ্নই আসছে, বিশেষ করে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস থেকে প্রায় বেশিরভাগ বোর্ডেই 5টি করে প্রশ্ন আছে, কোনো বোর্ডে 6টি আছে। দেখো এবার আমরা দেখব যে তোমার দিনাজপুর বোর্ড 2024, বুঝতে পেরেছো? তাহলে আমরা দিনাজপুর বোর্ড থেকে যে এমসিকিউগুলো এসছে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইসের, এখন আমরা এগুলো দেখব। তো তোমাদের বলে রাখি যে তোমরা যারা ক্লাসটি দেখছো, তোমরা প্লিজ এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডসরা দেখতে পারে। শেয়ার করে দাও বা মেনশন দিতে পারো যে আমি রেগুলার তোমাদের ক্লাসগুলো নেব তোমাদের পরীক্ষার পূর্ব পর্যন্ত। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তোমার HTML রয়েছে, HTML কিন্তু আরও কঠিন। আমি কিন্তু প্র্যাকটিক্যাল করে, এই যেভাবে দেখছো এখানে কিভাবে কাজ করছে, প্রতিটা লাইন কিভাবে কাজ করে, আমি HTML এর প্রতিটা অঙ্ক, বিশেষ করে টেবিল রয়েছে, তোমার লিস্ট রয়েছে, কিভাবে তোমার কল স্প্যানের ব্যবহার রয়েছে, রো স্প্যানের ব্যবহার রয়েছে, রোকে কলাম করতে হবে, কলামকে রো করতে হবে, অনেক কিন্তু জটিল জটিল প্রশ্ন রয়েছে। আমি কিন্তু খুব ইজিভাবে তোমাদের এখানে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো করবে এবং শেয়ার করবে। আমি কিন্তু খেয়াল করবো কারাগার শেয়ার করতেছো বা কারাগার দেখতেছো। যদি দেখি যে রেসপন্স নাই, তাহলে কিন্তু আমি ক্লাসগুলো কন্টিনিউ করবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তথ্য ও উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত কোন ডিভাইসটি তথ্য সংরক্ষণ, দেখো তথ্য ও উপাত্ত সংরক্ষণ মানে সেভের বাংলা কি? সংরক্ষণ করে বা জমা করে কোন ডিভাইস বলো তো? অ্যাডার কি করে? অ্যাডার যোগ করে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হ্যাঁ, 2 বিট বা 3 বিট। তোমার হাফ অ্যাডার 2 বিট যোগ করতে পারে আর ফুল অ্যাডার 3 বিট যোগ করতে পারে। এটা কিন্তু এমসিকিউ, মনে রাখবে। তো দেখো, আর ফ্লিপ ফ্লপ হচ্ছে তোমার মেমোরির ক্ষুদ্রতম ইউনিট। একটা ফ্লিপ ফ্লপ একটা বিট ধারণ করতে পারে, হয় 0 ধারণ করবে, না হলে 1 ধারণ করবে, একটা বিট ধারণ করতে পারে। আর এই ফ্লিপ ফ্লপ মিলেই তৈরি হয় রেজিস্টার। মানে বড় যদি আমরা একটা মেমোরি তৈরি করতে পারি, ধর 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, তাহলে 16 বিট রেজিস্টার গঠন করতে চাই, তাহলে 16টা ফ্লিপ ফ্লপ লাগবে। যদি 8টা রেজিস্টার গঠন করতে চাই, তাহলে 8টা ফ্লিপ ফ্লপ। তাহলে দেখছো যে ফ্লিপ ফ্লপ দ্বারা রেজিস্টার তৈরি। আর ফ্লিপ ফ্লপ তোমার কি করে? মেমোরির ক্ষুদ্রতম ইউনিট, মানে 0 বিট বা 1 বিটকে সংরক্ষণ করতে পারে। তাহলে অবশ্যই উত্তর হবে ফ্লিপ ফ্লপ আর রেজিস্টার, যে তথ্য ও উপাত্ত সংরক্ষণের কাজে জড়িত দুটো। ঠিক আছে, 2 আর 3 উত্তর। তো কোথায় রয়েছে 2 আর 3? দেখো, হ্যাঁ 2, এই যে এখানে দেখো। ঠিক আছে, এই যে M, 2 ও 3। ঠিক আছে, উত্তর হবে আমাদের গ বা M। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফ্লিপ ফ্লপের কাজ কি, রেজিস্টারের কাজ কি। রেজিস্টার হচ্ছে তোমার কি, এক ধরনের মেমোরি যেগুলা ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি। সংজ্ঞাটাই ভাবে দিবা যে রেজিস্টার এক ধরনের মেমোরি যেটা ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি, এবং এটি অস্থায়ী মেমোরি। কিন্তু এটা কিন্তু দীর্ঘ সময় ধরে, তুমি হয়তো বিদ্যুৎ চলে গেল, ফ্লিপ ফ্লপ বা রেজিস্টারের ভেতরে কিন্তু তোমার কোনো মেমোরি জমা থাকবে না। হয়তো 5 জমা রেখেছিলা, যেমনি বিদ্যুৎ চলে গেল শেষ, ওয়াশ আউট হয়ে গেল। ঠিক আছে, রমের মতো না, রম কিন্তু স্থায়ী মেমোরি। এগুলো এমসিকিউ, আশা করি মনে রাখবে। দেখো এবার প্রশ্নটা হলো যে 1A লেখা আছে 0.48, এর সমতুল্য বাইনারি মান কত? ঠিক আছে, এর সমতুল্য বাইনারি মান কত? এখন দেখো যে এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি, ক্যালকুলেটরের মাধ্যমে তো তুমি পারবাই। ঠিক আছে, তো বিশেষ করে এই যে 48-এর এখানে ক্যালকুলেটরে খুব ভালো করে বের করা যায় না। তো আমরা যদি হাতে বের করে ফেলি, দেখো কিভাবে, আমি কিভাবে বের করতেছি। দেখো যে 1A পয়েন্ট লেখা আছে 48। আচ্ছা, এবার বলো যে হেক্সাডেসিমাল কত বিটের কোড? 4 বিটের কোড না? তাহলে এখানে যে অঙ্কগুলো রয়েছে প্রতিটিকে আমাকে 4 বিট করে লিখতে হবে। তাহলে 1কে যদি তুমি 4 বিট করে লিখো, তাহলে কিভাবে লিখতে পারো তুমি? 0 0 0 1। এ মানে কত? হেক্সাডেসিমালে 10। তো 10-এর বাইনারি হবে কত আমরা জানি। আমি এখানে আর বাইনারি শেখাচ্ছি না, যেহেতু আমরা ক্লাসগুলো প্রায় প্র্যাকটিস করেছি এর আগে। তোমার ঢাকা বোর্ড বা আরও অনেকগুলো বোর্ডে আমি শিখিয়েছি কীভাবে বের করতে হয়। আজকে দেখাচ্ছি না, আমি সরাসরি লিখছি যে এ মানে 10, 10-এর বাইনারি হলো 1 0 1 0। এখানে পয়েন্টটা দিয়ে দাও 4, 4-এর বাইনারি কত? যে 1 0 0, তাই না?
তো এখানে 4 বিট করতে হবে, এই জন্য আমাকে একটা 0 দিতে হবে, তাহলে 0 1 0 0। ওকে, আর এখানে 8 মানে কত? 8 মানে তোমার 1000, 8-এর বাইনারি হচ্ছে এত। ঠিক আছে, যদি না পারো বের করতে কী করে বের করবা? ওই যে সিরিজে বসিয়ে দিবা 1 2 4 8, তাহলে 1 0 0 0, দেখো 8। আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। তাহলে আমরা ওখানে কত বসাবো? 8 বসাবো। দেখো বলতে 1 0 0 0। তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা যদি আমরা এখানে ক্লিন করে লিখি, কি হচ্ছে যে 1 1 0 1 0 পয়েন্ট 0 1 0 0 1, এরকম দেখাবে। ঠিক আছে, পরেরটুকু ওরা কিন্তু নাও নিতে পারে। দেখো পরের অংশটুকু যেহেতু আমরা এক্সট্রাভাবে তোমার যোগ করেছি, যার কারণে এটা আমরা যদি না দিই তাহলে তাও চলবে। তো দেখো কিভাবে এটা করলাম আমি, মিলাও দেখি কোনটা হয়েছে। যে 1 কত 1 1 0 1 0 1 1 0 1 0, তারপর কি আছে 0 1, এটা মিলতেছে না, তাহলে মিলতেছে কোনটা? মিলাও। আমার মনে হয়েছে ঘ নম্বর মিলতে পারে। দেখো যে 1 1 0 1 0, তারপর পয়েন্ট 0 1 0 0 1। ঠিক আছে, আমাদের উত্তরটা হবে এটা। এই যে তোমার এক্সট্রা, তোমার হেক্সাডেসিমালে এক্সট্রা আমরা অতিরিক্ত 3 বিট পর্যন্ত নিতে পারি। ধরো 1 পেয়েছো, দশমিকের পরে 1 পেয়েছো, দশমিকের পরে যদি 1 পাও, তাহলে তোমাকে 4 বিট জুটাতে হলে কি হবে? এখানে 3টা শূন্য নিতে হয় না? তো ওরা শূন্যটা, এই 3টা শূন্য নেয়নি, এক্সট্রাভাবে তোমরা 3টা শূন্য নেয়নি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। আর তুমি এই যে 1a কে তুমি কি করতে পারো? 1a কে তুমি, এটা তো হেক যায়, তুমি তো রূপান্তর জানো ক্যালকুলেটরে, 1a লিখবা, তারপরে যেটা হবে সেটা, তারপরে 48 লিখবা, 48-এর কত। তুমি যদি এভাবে ক্যালকুলেশন করে বের করো, দেখবা যে উত্তর এটাই আসবে, ক্যালকুলেটরে সেটাই আসবে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখবো, দেখো যে হ্যাঁ, এখানে একটা তোমার ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, আশা করি তোমার চিনতে পেরেছো। এটা হচ্ছে কি লেখা আছে? হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তো আমরা জানি হাফ অ্যাডারের সামের কি তোমার হাফ অ্যাডারের 2টা আউটপুট রয়েছে, একটা সাম আর একটা হচ্ছে ক্যারি, আর ইনপুট হচ্ছে এ আর বি। তাহলে সাম সমান আমরা কি জানি? যে এ XOR বি, আর ক্যারি সমান আমরা কি জানি? যে এ বি। ঠিক আছে, এটা আমাদের জানা সমীকরণ, আমরা ট্রুথ টেবিল থেকে এটা বের করতে পারি। তো দেখো প্রশ্নটা কি হচ্ছে যে এস এর আউটপুট কত হবে? এস এর আউটপুট কি আমাদের তো অলরেডি জানা, এস মানে কি? এ XOR বি, জানা না? আর হাফ অ্যাডার, আর এটা কি হাফ অ্যাডারের তোমার সাম, এস মানে সামের সমীকরণ আমাদের জানা। ঠিক আছে, এ XOR বি, আমাদের উত্তর হবে কত তাহলে? যে এ XOR বি, উত্তর হবে এইটা। তুমি যদি সমীকরণ গঠন করতে না পারো, তাহলে তোমাকে অবশ্যই হাফ অ্যাডার ফুল অ্যাডার সম্পর্কে জানতে হবে, পড়তে হবে। তো তুমি যদি না জানো, তাহলে কিন্তু এটা আর পারবে না, কারণ এটা এমনভাবে জানা জিনিস, সেটা আর পড়তে হবে না। তুমি তো শিখো ভালো করে, পড়তে হবে না। ওকে, তাহলে দেখো যে উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেটের প্রয়োজন। তো এই যে আমরা একটু আগে দেখলাম, এই যে তোমার ব্লক ডায়াগ্রাম, এখানে একটা সার্কিট আমরা ডিজাইন করব। ঠিক আছে, সার্কিট আমরা ডিজাইন করলে কোন গেটের আমাদের দরকার হবে? তো আমরা একটু আগে বললাম যে এস সমান কি? যে এ XOR বি, আর সি সমান কত? এ বি। তো সার্কিট যদি আমরা আঁকি, তাহলে কোনটা দরকার হবে? আমাদের এটা দরকার হবে না? এই যে এ XOR বি, এটা দরকার হবে না? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের দরকার হবে। তো তোমরা এটাকে আঁকতে পারবা? দেখো এটা আঁকতেছি কিভাবে, হাফ অ্যাডার কীভাবে আঁকতে হয় দেখো। তুমি এ নিলা, আর এখানে নিয়েছো বি, তাহলে 2টা ওয়্যার নাও, 2টা কানেকশন নাও। আচ্ছা, তাহলে এ আর বি কি হবে? এ আর বি এর সম্পর্ক কি? XOR গেটের সম্পর্ক, এটা তাহলে কি এস সমান হলো কি? যে এ XOR বি, সামের সমীকরণ এটা। আর ক্যারি কি? এ আর বি, একটা অ্যান্ড গেট এঁকে দেবে এখান থেকে, তাহলে দেখো যে তোমার হয়ে যাবে অ্যান্ড গেট, তাহলে সি সমান হবে এ বি। তাহলে এটা হাফ অ্যাডার, এটা হচ্ছে হাফ অ্যাডার। ঠিক আছে, ডিজিটাল সার্কিট, এটা হাফ অ্যাডারের ডিজিটাল সার্কিট, আর এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তাহলে আমরা দেখো এই যে এটা হবে উত্তর, এ XOR বি, এক্সক্লুসিভ অর। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, এটা আমরা 3 নাম্বার দেখলাম, উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেটের প্রয়োজন। আচ্ছা, এখন আউটপুটটা আমরা এটা দেখলাম। হ্যাঁ, এখন আরেকটা রয়েছে কি,
উত্তরটা একটু আলাদা হয়েছে। আমরা আগের প্রশ্নের উত্তর এটা পেয়েছি যে আউটপুটে আমরা পেয়েছি এ XOR বি। আর পরের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেটের প্রয়োজন। আমরা তাহলে এখানে কোন গেট পেয়েছি, আমরা কোন গেট পেয়েছি দেখো তো। এস সমান পেয়েছি এ XOR বি, আর সি ক্যারি সমান পেয়েছি এ বি। তাহলে এটা কোন গেট বলো তো? এটা হচ্ছে তোমার XOR গেট, এটা হচ্ছে তোমার XOR গেট। আর এটা হচ্ছে তোমার কি যে এ বি অ্যান্ড গেট, তাহলে আমরা এটা পেয়েছি। আর XOR গেট এটা পেয়েছি, ঠিক আছে। আমরা কি OR গেট পেয়েছি? আমরা কোনো OR গেট এখানে পাইনি। তাহলে আমাদের উত্তর কোনটি হবে বলো তো? যে 1 আর 2 যেখানে রয়েছে সেটাই হবে আমাদের উত্তর। তো চলো আমরা নিচে একটু দেখে নেই যে তোমার দেখো 1 ও 2 কোথায় রয়েছে, যে 1 ও 2, তাহলে আমাদের ক নাম্বার উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উত্তর হবে আমাদের এইটা। আচ্ছা, তাহলে আর একটু দেখি যে আজান হচ্ছে, যদিও আমি একটু শেষ করে দেবো ক্লাসটি, তোমরা একটু দেখো যে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে। কোন কোড? সকল ভাষা, বাংলা, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, যত ভাষা রয়েছে সব ভাষাকে তোমার কম্পিউটার কোডভুক্ত করা যায় শুধুমাত্র ইউনিকোড দ্বারা। কারণ ইউনিকোড দ্বারা কতটি ভিন্ন কোডকে তোমার করতে পারে, চিহ্নিত করতে পারে বা কম্পিউটারকে বোঝাতে পারে। দেখো 2^16 প্রায় সামথিং 65,000 প্লাস 65,500 কত যেন রয়েছে, ঠিক আছে। এতটি ভিন্ন ভিন্ন চিত্র, ভিন্ন ভিন্ন প্রতীক, ভিন্ন ভিন্ন বর্ণ, সাইন, ঠিক আছে, ইমোজি বলো, যত কিছু রয়েছে, যত ধরনের আবেগ রয়েছে, সব কিছু বোঝানো যায় এই ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারকে। তোমরা এটা অবশ্যই মনে রাখবে। আমরা এটা একটু আগে দেখেছি এটা যদিও। আচ্ছা, এরপরে রয়েছে কোন বোর্ড রয়েছে দেখি চলো। ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডে তোমার গত 2024 সালে অনেক কম প্রশ্ন দিয়েছে এই অধ্যায় থেকে, মানে তোমার সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস থেকে 3টা প্রশ্ন দিয়েছে অনলি MCQ। আর বেশি প্রশ্ন করেছে তোমার HTML থেকে, HTML আর তোমার করেছে প্রোগ্রামিং থেকে। তাহলে দেখো কত মানে কঠিন তাদের প্রশ্নটা কত কঠিন করেছে। বেশিরভাগ প্রশ্ন প্রোগ্রামিং থেকে করেছে আর HTML থেকে, আর এখান থেকে করেছে মাত্র 3টা প্রশ্ন। খেয়াল করো, এই দেখো, যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় কিসের মাধ্যমে? জটিল ইলেকট্রনিক্স, ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের গেট। ইলেকট্রনিক্স মানে কি? গেট। বিভিন্ন ধরনের জটিল গেট তৈরি করা যায় কোন গেটের মাধ্যমে? মৌলিক গেট দ্বারা। মৌলিক গেট দ্বারা আমরা যৌগিক গেট তৈরি করতে পারি না? হ্যাঁ পারি। মৌলিক গেট দ্বারা আমরা যৌগিক গেট তৈরি করতে পারি। আর কি গেট দ্বারা তৈরি করতে পারি? আর কি? সার্বজনীন গেট দিয়ে, ঠিক আছে। সার্বজনীন গেট দ্বারা আমরা সব ধরনের গেট তৈরি করতে পারি। মৌলিক গেট দ্বারা আমরা যৌগিক গেট তৈরি করতে পারি। সার্বজনীন গেট দ্বারা আমরা যৌগিক গেট তৈরি করতে পারি। তাহলে এখানে উত্তর হবে কত? 1 আর 3, ঠিক আছে। তোমরা তো ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে পারো বা নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে পারো। এই দুটো কিন্তু অনেক ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় প্রত্যেকটা বোর্ডেই চলে আসে। আশা করি তোমরা এটা ভালো করে জেনেছো। আমি অনেক সহজভাবে এটা আমার স্টুডেন্টকে শেখাই যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো আর নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই করে নেবে। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হবে কত? 1 আর 3। 1 আর 3 কোথায় রয়েছে দেখো? এল নাম্বার বা খ নাম্বার রয়েছে 1 আর 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এবার বলছে এই সংখ্যাটি, এটা একটি বাইনারি সংখ্যা, এর সমকক্ষ মান কোনটি? তো আমরা অলরেডি জানি, রূপান্তর করতে তো আমরা জানি, ঠিক আছে। রূপান্তর করতে জানি না, ক্যালকুলেটরের মাধ্যমে অনেকবার শিখেছি। তো আমরা কি বাইনারি সংখ্যাটা আমাদের ক্যালকুলেটরে তুলব? ওকে, তো দেখি আমার ক্যালকুলেটর বাইনারি মোডে, হ্যাঁ বাইনারি মোডে রয়েছে। এখন আমি অঙ্কটা তুলবো, তোমরাও তুলতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। দেখো যে 10 উত্তর হচ্ছে নাকি, খেয়াল করো। 10 1 2 3 রয়েছে, তারপরে 0। আমি এখন সমান চিহ্ন চাপলাম। এখন আমি দেখব অক্টালে কত হবে, ঠিক আছে। অক্টালে কত হবে? 56। হ্যাঁ, এটা ঠিক আছে, অক্টালে হবে 56, এটা সঠিক। আচ্ছা, তারপরে এটা বাইনারি 2e, আমার এখানে আছে কিন্তু 2e, ঠিক আছে। যে এই সংখ্যাটার সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে 2e দেখাচ্ছে, আমার ক্যালকুলেটরে দেখাচ্ছে 2e। আর এটা কি? 2f। তাহলে কি এটা কি হবে? এটা হবে না। আচ্ছা, এবার ডেসিমালে কত আসে দেখি আমরা। 46। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? যে তোমার 1 আর 2, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ক্যালকুলেটরে করে ফেলতে হবে।
তাহলে 1 আর 2 যদি হয় তাহলে ক নাম্বারটা সঠিক হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নিচেটা চলে যাই, 3 নাম্বারটা দেখি যে বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার সময় প্রথম কোনটি করতে হয়। এখন দেখো বুলিয়ান অ্যালজেব্রা তোমার কি রয়েছে, বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণের ক্ষেত্রে 3টা নিয়ম রয়েছে, তোমরা একটু মাথায় খেয়াল রাখবা, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে কি, পূরক। 2 নাম্বার রয়েছে তোমার কমন নিতে হয়, ঠিক আছে, কমন। আর 3 নাম্বারে কি রয়েছে, যে তোমার গুণ করতে হয়। তোমরা প্রথমে এই 3টা কাজ করবা। প্রথমে এই কাজটা করে দেখবা, এটা যদি প্রয়োগ করা যায় প্রয়োগ করে দিবা, আর যদি না করা থাকে তাহলে কমন নিবা, যদি কমনে নেওয়া যায় না নেওয়া যায় তাহলে গুণ করবা। এই 3টা প্রসেস তোমরা ফলো করবা তোমার সরলীকরণ করার ক্ষেত্রে, দেখবা ইনশাল্লাহ তোমার সমীকরণটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে। এই 3টা জিনিস তোমরা খাতায় নোট করে রাখবা, যাতে তোমরা যখন সরলীকরণ করো এই প্রসেসটা যদি প্রয়োগ করো, এই ক্রমটা যদি মেনে চলে, দেখবা তোমরা খুব সহজে সরলীকরণ করতে পারছো। তাহলে কি হবে, পূরক হবে। আমাদের উত্তর হবে এখানে পূরক, ঠিক আছে। তো আমার মনে হয় প্রশ্ন 3টা হয়ে গেছে আমাদের, আর প্রশ্ন নেই এখানে, তোমার ময়মনসিংহ বোর্ডে আর প্রশ্ন নেই। তো যাই হোক, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমার 2024 সালের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস সকল বোর্ড আমি কিন্তু সমাধান করে দিলাম তোমাদের। আশা করি তোমরা ধারাবাহিকভাবে যদি বুঝতে না পারো ক্লাসগুলো দেখবা, তাহলে ইনশাল্লাহ এই ক্লাসগুলো বুঝতে পারবা। তো যারা বিশেষ করে 2025 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমরা আমার এই পেজটি ফলো করবে। আর বিশেষ করে আমার যে চ্যানেল রয়েছে HSC ইংলিশ অ্যান্ড ICT ল্যাব, সেই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কি হবে যে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত একটা গুছানো প্রস্তুতি নিতে পারবে। আর আমি কিন্তু ইংরেজিও ক্লাসগুলো নেব তোমাদের, বিশেষ করে যে টপিকগুলো ইংরেজি সেকেন্ড পেপার রয়েছে, সেই সেকেন্ড পেপারের যেগুলো জটিল টপিক রয়েছে, যেমন রাইট ফর্ম ভার্বস রয়েছে, প্রিপোজিশন রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, মডিফায়ার্স, কানেক্টরস, এগুলো যত সহজভাবে শেখানো যায়, যত ধরনের ট্রিক্স আছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যারা আমার সাথে ICT আর ইংরেজির মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিতে চাও, তারা অবশ্যই আমাকে রেগুলার আমার ক্লাসগুলো শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করবে। আমি অবশ্যই খেয়াল করব, যদি তোমরা আমার সাথে থাকো তাহলে আমি অবশ্যই পরীক্ষার পূর্বরাত পর্যন্ত ICT তোমাদের সাথে থাকবো এবং বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে তোমাদেরকে হেল্প করব। তো কালকের ক্লাস আবার ইনশাল্লাহ আমি 7:30টায় নেওয়ার চেষ্টা করব। আর ইংরেজির ক্লাসটা এখন নেওয়া হচ্ছে না, তবে আমি ভেরি সুন নিতে শুরু করব 9টার সময়, ঠিক আছে। আর ICTর ক্লাসটা 7:30টায় শুরু হবে। তো কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সে পর্যন্ত সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।